ঠিক সকাল ৯টা শুরু করছি নজরে বাংলা। রাজ্যের এসআইআর নিয়ে আজ বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, বৈঠকে থাকবেন স্পেশাল রোল অবজারভারও। দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি বৈঠকে থাকবেন। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা বৈঠকে কমিশন। এসআইআর নিয়ে চাপ বাড়াতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। কমিশনের উপর চাপ বাড়াতে দিল্লি সফর। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের তোড়জোড়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে মৃতদের পরিজনরাও। রাতেই দিল্লিতে স্বজনহারা ৩৬ পরিবারের সদস্যরা। আমার বাসা ডিস্টার্ব করেছে, সাহেব ফর্ম এসেছিল আমাদের তো কিছু তো কাজ টাজ দিতে হবে, কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগনেন্ট। আমার মাথার উপরে আর কেউ নাই। তেমন একটা ব্যবস্থা করে দিতে বলুন, যাতে আমি কাজ করে বাচ্চা দুটোকে মানুষ করতে পারি। শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও। তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। আত্মঘাতী বিএলও শ্রবণ কুমার কাহার। শিলিগুড়ির ৪৭ নম্বর বুথের বিএলওর আত্মহত্যা। কাজের চাপে আত্মঘাতী বলে দাবি পরিজনদের। বিএলওর মৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের। এই চাপ, এই প্রত্যেক দিন খামখেয়ালি বানা, এক এক দিনের এক একটা ফতোয়া, তারপরে বলছে এই হেয়ারিং এর জন্য খবর দাও, মানে সমস্ত বিএলওদের গায়ে চাপিয়ে দিয়েছে। পাবলিক অসন্তুষ্ট হচ্ছে। প্রথমে তো কাউকে পাচ্ছে না, বিএলওদেরই পাচ্ছে, বিএলওদেরই চাপ দিচ্ছে। এই চাপে একের পর এক কত মৃত্যু আমাদের দেখতে হবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যু, কোথাও আত্মহত্যার অভিযোগ, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু। জেলায় জেলায় নানান অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া গোপালপুরের বাসিন্দা বাপ্পা মণ্ডল। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। ২৩শে জানুয়ারি শুনানিতে হাজিরার নোটিশ আসে। পরিবারের দাবি, ভয়ে তিনি শুনানি কেন্দ্রে যাননি। এরপর ফের বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। বাপ্পার পরিবারের সদস্যদের তলব করা হয়। তার জেরেই আতঙ্কে বাপ্পা আত্মহত্যা করেন বলে দাবি। এসআইআর এর জন্য যাচ্ছিল, একটু লেট হয়ে গেছে। 10টার সময় টাইম ছিল, 11টা বেজে গেছে। তখন বলছি যে বকাবকি করছি, লাইনের ব্যাপার, বাবা চলো লাইনে যেতে হবে। বলছে এই বলে আমার ছেলে বাড়ি ফিরে এসে আর যায়নি। আমার ছেলে এসআইআর করে আমার ছেলে জীবন শেষ হয়ে গেল। সত্তর বছরের শেখ ইসমাইল হুগলির পোলবার হোসনেবাদ এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার কলকাতার নার্সিংহোমে তার মৃত্যু হয়। শুনানি আতঙ্কেই মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। তাঁদের দাবি, শুক্রবার তাকে শুনানিতে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। মঙ্গলবার তাঁর পরিবারের সদস্যদের শুনানি ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে শুনানি কেন্দ্রে যান। সেখানে অসুস্থ হয়ে পড়েন। ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার নার্সিংহোমে পাঠানো হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। মুর্শিদাবাদের ধুলিয়ানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধুলিয়ানের লালপুরের বাসিন্দা নুরেমা বিবি। তাঁর পরিবারের একাধিক সদস্যের নামে শুনানির নোটিশ আসে। অভিযোগ, এর জেরে নুরেমা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয়। হলো আতঙ্কতে টেনশনে ছিল, টেনশন খুব। কাগজপত্র কি নাই? সব আছে, সবকিছু থাকারও টেনশনে। টেনশন কি হলো? উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে মহিলার মৃত্যু। পরিবারের দাবি, শুনানি আতঙ্কেই মৃত্যু। গোয়ালপুকুরের ফুলবাড়ির বাসিন্দা যেহেতু নিশা, শুনানির লাইনে অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের দাবি, বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়। ও এসআইআর নোটিশ পেয়েছিল, তো ইয়েতে গিয়েছিল হিয়ারিং এ। ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল। এসআইআর এর কারণে মারা গেছে।
হাওড়ার ডোমজুড়েও এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডোমজুড়ের বাসিন্দা আজিজুর রহমান, বয়স 65। পরিবারের দাবি শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। এসআইআর যখন স্টার্ট হয়েছে তখন থেকে উনি চিন্তিত। তারপর যখন নোটিশ এসছে, এই যে টেনশনটা ওনার মাথায় ঢুকে গেছে, না কাজকাম ভালো করে করতে পারছে, দেখা হলি মুখ গুমরা যে কি হলো তোমার, মৃত্যুটা দেখা গেছে এসআইআর কারণে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি, জেলায় জেলায় হয়রানির অভিযোগ আর থামছেই না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর 2 পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ জাফর আলী, বয়স 71। বৃহস্পতিবার সকালে তিনি ঘাটাল বিডিও অফিসে শুনানির জন্য হাজির। লাইনে দাঁড়ান মাথায় ট্রাঙ্ক নিয়ে। ট্রাঙ্কে করে নিয়ে যান প্রয়োজনীয় সব নথি ও দলিল। গায়ে ঝুলিয়ে নিয়ে যান শুনানির নোটিশ ও বিভিন্ন পরিচয়পত্র। কি এসআইআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে। হুগলির সিঙ্গুর বিডিও অফিসে বৃহস্পতিবার হাজিরা দেন শ্রাবন্তী ঘোষ। বিশেষভাবে সক্ষম, একা হাঁটতে পারেন না। টোটোয় করে কোনো মতে শুনানি কেন্দ্রে নিয়ে যায় পরিবার। নাম ঠিক করার জন্য কষ্ট করে আসতে হলো। আমাদের বাড়ির লোক নিয়ে ওকে নিয়ে এসছে, তো সমস্যা পায়ে পায়ে হাতে সমস্যা। বিশেষভাবে সক্ষম এবং বয়স 85 পেরোলে বাড়িতে গিয়ে শুনানি করার কথা। কমিশনের এই নিয়মকে কমিশনই ভাঙছে বলে অভিযোগ। বিশেষভাবে সক্ষমকেও যেতে হচ্ছে শুনানিতে। আর যাদের হচ্ছে যে শুনানিতে নোটিশ দেওয়া হয়েছে তাদের বাড়ির লোক প্রয়োজনে বাড়ির লোক আসতে পারে। যা নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু বলেছি যে বাড়ির লোক বা এমনকি বিএলও উপস্থিত থাকতে পারে। তার সত্ত্বেও কেন এসছে আমি জানি না, তা আপনার মাধ্যমে শুনলাম আমি। তো আমরা আবার বিএলওদের মাধ্যমে বলবো যাতে এরকম ধরনের লোককে নিজেদেরকে না আসতে হয়। আরেকবার বার্তা আমরা দিয়ে দেবো। মুর্শিদাবাদের ভগবানগোলার হনুমন্তনগরের বাসিন্দা মিনারা বিবি, বয়স 92। পরিবারের দাবি দিন কয়েক আগে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়, তারপর থেকে তিনি শয্যাশায়ী। এই অবস্থাতেও বৃহস্পতিবার তাকে যেতে হয় এসআইআর শুনানিতে। আপনাকে ডেকেছে? হ্যাঁ, ডাকাচ্ছে। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি তো হাঁটতে চলতে পারছেন না দেখছি। ভয় এসেছি, বাংলা পেঠিয়ে দিও তাইলে। আমরা এই নিয়ে বারবার সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়েও বলেছি, যারা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা বা যারা বাইরে কাজ করে তাদের আসার দরকার নেই। তার প্রতিনিধি হিসেবে তার বাড়ির নিকটাত্মীয় কেউ এলে হয়ে যায়। সমস্ত বিএলওদেরকেও বারবার মিটিং করে বলে দিয়েছি এই ধরনের ব্যক্তিদের হিয়ারিং ক্যাম্পে আসার কোনো দরকার নেই, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করে দেব। উত্তর 24 পরগনার বনগাঁর সাহেবডাঙ্গার বাসিন্দা কাঞ্চন সরকার, বয়স 98। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও যেতে হয়েছে শুনানিতে। টোটোয় করে নিয়ে যান ছেলের বউ। আমার শাশুড়ি 2002 সালে ভোটার লিস্ট নাম নেই, এমনি ভোটার আছে। আগে সব আগে তোর জন্য আগে ভোটার ছিল? হ্যাঁ, আগে ভোটার ছিল। বলছিল যে নিয়ে গেলে ভালো হবে, ওনার ভোটটা তো কাটা হয়ে গেল, যদি নাম না যায় ভালো হয়, তাই জন্য এসেছি। ওনার পরিবারে আমি বলে এসেছিলাম উনি অসুস্থ, উনি হিয়ারিংয়ে আসবেন না। ওনার বৌমা জানিয়ে দিয়েছিলেন, সবিতা সরকার। এবং আজকে হিয়ারিং সেন্টারে কিন্তু সবিতা সরকার কাঞ্চন সরকারের হয়ে হিয়ারিং করে গেছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লক অফিসে বৃহস্পতিবার সকালে শুনানির জন্য লম্বা লাইন। শুনানির শুরুর পরে হঠাৎই উত্তেজনা। অভিযোগ, রিসিভড কপিতে ইআরও সই করেন কিন্তু স্ট্যাম্প মারেননি। এ নিয়ে শুনানি কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়। তার জেরে ঘণ্টা 2 বন্ধ থাকে শুনানি। ইআরওর দাবি তিনি স্ট্যাম্প নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পুলিশের হস্তক্ষেপে আবার শুনানি শুরু হয়। মাইক্রো অবজারভার লেট। অভিযোগ, এদিন বেলা 12টা পর্যন্ত বনগাঁ বিডিও অফিসে শুনানি শুরুই করা যায়নি। এ নিয়ে অনেকে ক্ষোভ উগড়ে দেন। কাজ হচ্ছে না, এসে দেখলাম এখনো স্যার আসেনি। এখনো কাজ হচ্ছে না বলতে দাঁড়িয়ে আছে, এখনো আসেনি, ওরা এখনো আসেনি।
এখনো তো আসেনি, ম্যাডাম হোক স্যারও তো একটা আসেনি। যেটা মানুষের কাজের সময় দাম আছে, সবাই কাজ কামাই করে দিয়ে এসেছে, সংসারেরও কাজ থাকে, পার্সোনাল ভাবেও কাজ থাকে, এগুলো একটু উনারও আসা উচিত ছিল তাড়াতাড়ি। জলপাইগুড়ির ধূপগুড়ি বিডিও অফিসে হয়রানি, অভিযোগ সময় মতো শুনানি শুরু না হওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অসুস্থ হয়ে পড়েন জলঢাকা ময়নাতলির বাসিন্দা মঞ্জিনা খাতুন। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তরুণীকে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা। হিয়ারিং নোটিশ ডেবরার বিধায়ককে, এসআইআর এর নোটিশ তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে। আজ কলকাতায় ডিপিএস রুবি পার্ক স্কুলে হাজিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, তাকে কেন ডাকা হলো হিয়ারিং এ, কি বলা হচ্ছে? দেখো, যেটা হুমায়ুন কবিরের কাছ থেকে জানতে পারছি, যিনি অভিযোগ করেছেন যে তিনি 2002 সালে ভোটার লিস্টে তার নাম ছিল না, কারণ তিনি ইউনাইটেড নেশনে ইউরোপে কাজে ছিলেন। পাশাপাশি ওনার যে প্যান কার্ড রয়েছে বা পাসপোর্ট রয়েছে সেগুলোও কিন্তু কাজে লাগছে না। এবং তিনি যে হিয়ারিং এর নোটিশ পেয়েছেন, কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখান থেকে ইলেকশন কমিশনকে কটাক্ষও করেছেন। তবে তিনি আজ কলকাতার ডিপিএস রুবি পার্ক স্কুলে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। দীর্ঘ 30 বছরের বেশি তিনি পুলিশের চাকরি করেছেন, বিভিন্ন জায়গায় এসপি ছিলেন, বর্তমান তৃণমূল বিধায়ক তিনি। তো সেক্ষেত্রে তাকে এই নোটিশ করায় রীতিমতো কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে এই নিয়ে যে আন্দোলন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন চালাচ্ছেন, এর রেজাল্ট কিন্তু ভোটের বাক্সে মানুষ দেবে। আজ তিনি কিন্তু এই হিয়ারিং এর যে নোটিশ পেয়েছেন তার হাজিরা দেবেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে উত্তেজনা। বুধবার হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। পরিবারের দাবি, অন্তঃসত্ত্বায় তরুণী প্রসবও করেন, কিন্তু সদ্যজাতকে তাদের দেখানোই হয়নি। শিশু চুরির অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবার। থানায় অভিযোগ জানায়। হাসপাতালের দাবি, তরুণী গর্ভবতী ছিলেনই না। নদিয়ার নবদ্বীপের বাসিন্দা মাম্পি খাতুন বুধবার কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি হন। তার দাবি, কৃষ্ণনগর হাসপাতালে তার চেক আপ চলছিল, বুধবার ওটিতে নিয়ে যাওয়া হয়। তিনি বাচ্চার জন্ম দেন বলেও দাবি। শিশুর কান্নাও নাকি শুনতে পান, কিন্তু সদ্যজাতকে তার কাছে দেওয়া হয়নি বলে অভিযোগ। মাম্পি খাতুনের দাবি, ডাক্তাররা তাঁকে বলেন গর্ভে নাকি বাচ্চাই ছিল না। আমি 10 মাস আগে গর্ভবতী হয়েছি, তারপর ডাক্তার আমাকে বাচ্চার হার্টবিট শুনেছে। এবার আমি বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আমাকে বাচ্চা দেখায়নি। হাসপাতালে এখন বলছে বাচ্চা নেই, ডাক্তার বাবুরাই বাচ্চা সরিয়েছে। মাম্পির পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে শিশু চুরি গিয়েছে। এই অভিযোগে হাসপাতালে তারা বিক্ষোভ দেখান। কৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ করেন। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই। কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাম্পি খাতুনের চেক আপ চলছিল। পরিবারের দাবি, মেডিকেল রিপোর্টে ভ্রূণের বয়স, ভ্রূণের হার্ট রেট এবং প্রসবের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়। তারপর তরুণী হাসপাতালে ভর্তি হন। তাহলে এখন শিশু কোথায় গেল, প্রশ্ন পরিবারের। মায়ের পেটে বাচ্চা ছিল, তার হার্টবিটও চলছিল, মায়ের ইউএসজি 4 বার হয়েছে, সমস্ত রিপোর্ট আমরা দেখেছি। এবং তো 21/1/26-এও মা ইউএসজি করিয়েছে এই সদর জেলা হাসপাতাল থেকে। তো সেদিনকেও বাচ্চার হার্টবিট বা বাচ্চার ওজন 2 কেজি 483 গ্রাম ছিল। এখন হঠাৎ কি করে হয় যে একটা মা গর্ভবতী নেই, আর গর্ভবতী না থাকা সত্ত্বেও সে ডেলিভারি করাতে আসে? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন না, এটা ফ্যান্টম প্রেগন্যান্সি, সিউডোসাইসিস। এটি এমন এক মানসিক ও শারীরিক অবস্থা যেখানে গর্ভবতী না হয়েও কেউ নিজেকে গর্ভবতী বলে বিশ্বাস করেন। গর্ভধারণের প্রবল ইচ্ছে বা মানসিক চাপ থেকে এমন হতে পারে। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার নানা লক্ষণ দেখা দিতে পারে।
স্পেশালিস্টরা দেখেছেন পেশেন্টকে দেখে ডায়াগনোসিস দিয়েছেন সিউডোসায়াসিস করে। পেটে কোনো বাচ্চা ছিল না, কোনো সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি কোনোটাই হয়নি। এক্সামিন করে তাকে বলা হয়েছে তার সিউডোসায়াসিস আছে, তার বাড়ির লোককেও জানানো হয়েছে। আমাদের কাছে তার কোনো ডেলিভারি হয়নি। 22,000 প্রেগনেন্সির মধ্যে হয়তো 1 থেকে 3 জনের ফ্যান্টাম প্রেগনেন্সি হতে পারে। ফ্যান্টাম প্রেগনেন্সিটা হলো অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ নট প্রেগনেন্ট। এগুলো কাদের মধ্যে পাওয়া যায়? যে খুব তীব্রভাবে মা হতে চাইছে অথচ সে মা হতে পারছে না, পেশেন্ট পুরোপুরি কনভিন্স যে সে প্রেগনেন্ট। এইগুলো বেসিক্যালি কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরে পুলিশের ডিজিটাল মালখানা, কিউআর কোডেই মিলবে নথি থেকে জিনিসের হদিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ, কি এই ডিজিটাল মালখানা? দেখো, একেবারে ডিজিটাল মালখানা, যেখানে আগে খাতা কলম, যেখানে তার মালখানা, যে সমস্ত মালখানা বাজেয়াপ্ত করা হতো সেই মালখানা খাতা কলমে এন্ট্রি করা হতো। এবারে যেটা সুবিধা অর্থে যেখানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেখানে ভগবানপুর, পটাশপুর এবং এগরা থানাতে ডিজিটাল মালখানা হলো, যেখানে কিউআর কোড দিয়ে জানতে পারবে যে কোন মালখানা কি আছে না আছে তার তথ্য জানা যাবে। তাই তথ্য জানার উপায়ে যাতে সহজ হবে, সেই সহজের কারণে কিন্তু যেখানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে 3টি থানাকে কিন্তু যেখানে ডিজিটাল মালখানায় পরিণত করলে। ধন্যবাদ পঙ্কজ। আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। দক্ষিণবঙ্গে আবারও চড়ল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির ঘরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.9 ডিগ্রি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? এরকমই তাপমাত্রা কি এখন থাকবে? একদমই, কলকাতায় 17 ডিগ্রির ঘরে বটে, তবে প্রায় 18 ডিগ্রি তাপমাত্রা বলা ভালো। এই যে এক রাতে বেশ কিছুটা তাপমাত্রা বেড়ে গেল, এরকমই তাপমাত্রা অর্থাৎ প্রায় 16 থেকে 18-র মধ্যে আগামী কয়েকদিন থাকবে। তবে রবিবার সামান্য তাপমাত্রা হয়তো 1 ডিগ্রি মতন কমতে পারে, অর্থাৎ এই রেঞ্জেই তাপমাত্রা আগামী কয়েকদিন থাকবে। কার্যত সকাল এবং সন্ধ্যের যে শীতের আমেজ, সেই শীতের আমেজ অনেকটাই কমবে এবং দিনের বেলার যে শীত কার্যত উধাও হবে। আগামী কয়েকদিন এই আবহাওয়ার পরিবর্তন নেই, তবে সকালের দিকে কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, যদিও ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা তারই পাশাপাশি নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে, ঠিক কি বলছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জন্য? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ, বলতে পারবে পার্থ। একেবারে দেখো, সকাল থেকে কিন্তু ঘন কুয়াশার চাদর ঢাকা পড়েছে উত্তরবঙ্গের সমতলে একটা বড় অংশ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ইসলামপুর সর্বত্র কিন্তু ঘন কুয়াশার চাদর। পাহাড়ি এলাকাতেও কিন্তু দার্জিলিং এ বিশেষ করে সকালের দিকে কুয়াশার দাপট ছিল, তবে হালকা মেঘ রয়েছে। সঙ্গে কালিম্পং, সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সমতলের জেলাগুলোতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে চলতি সপ্তাহ। এমনকি দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু, ফালুট এবং টুমলিং এ যেমন কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। আর সঙ্গে সমতলের জেলাগুলোতে যেমন কুয়াশার দাপট রয়েছে, সঙ্গে কিন্তু কনকনে উত্তরে হাওয়া হওয়ায় ঠান্ডার আমেজ আবারও কিন্তু নতুন করে ফিরে এসছে গোটা উত্তরবঙ্গ।